সরকার যে নার্ভাস শেখ হাসিনার ফিরে আসা নিয়ে, এইটা প্রকাশ হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের টক শো অন্তরালের আলাপে। আজকে আমরা মূলত আলাপ করব একদম সর্বসাম্প্রতিক একটি বিষয় নিয়ে, এবং আলাপের জন্য যিনি উপস্থিত আছেন তিনি বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, এমপি এবং আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার শমা রেজাউল করিম। আপনাকে প্রথমে আগে আমরা স্বাগত জানিয়ে নিই। আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে এবং আপনার অগণিত দর্শক শ্রোতাদেরকেও। আমরা আলাপের শিরোনামটা যদিও রেখেছি যে দিল্লিতে শেখ হাসিনাকে কেমন দেখলাম, এর বাইরেও আমরা বিভিন্ন বিষয়ে আলাপ করব। কিন্তু সর্বসাম্প্রতিক সময় আপনি সম্ভবত গত 12 জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সাথে দিল্লিতে সাক্ষাৎ করে এলেন। আমরা প্রথমে এই আলাপটা করতে চাই যে তিনি কি অবস্থায় আছেন, কেমন আছেন। আপনি যদিও এর মধ্যে হয়তো কথা বলেছেন, আপনার সঙ্গে আমাদের বসতে একটু দেরি হয়ে গেল, তারপরে আমরা আরেকবার একটু শুনে নিতে চাই যে কেমন আছেন তিনি। আমি বঙ্গবন্ধু কন্যা সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছি। আমার সঙ্গে আরো অনেক নেতৃবৃন্দ ছিলেন। আমার কাছে খুব স্পষ্টভাবে মনে হয়েছে তিনি ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন, তার মনোবলের কোনো ঘাটতি নেই, বরং তার অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ হয়েছে। তিনি উদ্দীপ্ত, দৃঢ়চেতা এবং বাংলাদেশের রাজনীতি সহ বিশ্ব রাজনীতি সবকিছু তার নখদর্পণে। প্রতিদিনের সমস্ত ঘটনা প্রবাহ তিনি পর্যবেক্ষণ করছেন, প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন, কর্ম পরিকল্পনা গ্রহণ করছেন। সব মিলে এক শব্দে বলা যেতে পারে তিনি ভালো আছেন, উদ্দীপ্ত আছেন, দৃঢ়চেতা মানসিকতা নিয়ে আছেন। ওকে, কিন্তু বাংলাদেশে তার বিরোধী শক্তিরা যে ধরনের অপপ্রচার করেন যে তিনি কি আছেন, কি অবস্থায় আছেন, তিনি সুস্থ আছেন কিনা, এগুলোর জবাব আপনি একদম সাম্প্রতিক সময়ে দেখা করে এলেন। তার প্রটোকল, তার নিরাপত্তা, আপনি গণভবনেও তার সাথে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিসেবে। তিনি এক বিশেষ প্রেক্ষাপটে ভারতে গেছেন, ভারতেও তাকে রিসিভ করা হয়েছে, কিন্তু তেমন মর্যাদাতেই ভারতের একজন মন্ত্রী মর্যাদার একজন মানুষ তাকে রিসিভ করেছেন। কাকে রিসিভ করেন, মন্ত্রী বা প্রতিমন্ত্রী, আমরা নিশ্চয়ই ভারতের প্রটোকল জানি। তো সেই জায়গা তিনি কোন প্রটোকলে ভারতে আছেন, কেমন প্রটোকলে আছেন, কেমন অবস্থায় আছেন? প্রথমত তিনি যখন ভারতে যান, তিনি যাননি, তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রাষ্ট্রীয় প্রোটোকল প্রোটেকশন বাহিনী রাষ্ট্রীয় যানবাহনে তাকে নিয়ে গেছেন। তখন তিনি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংবিধানিক উপায়ে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে তিনি আরেকটি দেশে গিয়েছেন। সেই দেশ প্রধানমন্ত্রী হিসাবে তাকে রিসিভ করেছে, এবং তার পরবর্তীতে আমার যেটা পর্যবেক্ষণ, তিনি প্রধানমন্ত্রীর মর্যাদায় সেখানে আছেন। তিনি কোনোভাবে বন্দী নন, গ্রেপ্তারকৃত নন, তিনি অনাকাঙ্ক্ষিত অতিথি নন। তিনি রাষ্ট্রীয়ভাবে প্রধানমন্ত্রী হিসাবে যাওয়ায় তিনি প্রধানমন্ত্রীর যে প্রোটোকল, যে প্রোটেকশন, তার যে এন্টারটেইনমেন্ট, সবটাই তিনি নিয়ে আসেন। এবং কোনো ক্ষেত্রেই তাকে বদ্ধ অবস্থায় রাখা হয়নি। ওই যে একটা অপপ্রচার আছে গোয়েবলস থিওরিতে যে তিনি ভারতের কাছে বন্দী অবস্থার ভিতর আছেন, এটা সর্বৈবভাবে মিথ্যাচার। আমি সহ আমার সঙ্গে যারা ছিল তাদের সঙ্গে তিনি প্রায় 6 ঘন্টা সময় কাটিয়েছেন। আমরা নানা বিষয়ে, রাজনীতি, সমাজ, আইন, দেশ, ব্যক্তিগত পর্যায়ের অনেক আলাপ আলোচনা হয়েছে, প্রাঞ্জল ভাবে কথা বলা হয়েছে। আমরা আমাদের কথা বলেছি, আমাদের যে সকল বিষয় জানার আগ্রহ ছিল জেনেছি, ওনার যে সকল কথা ছিল সেটা উনি বলেছেন। এবং তার থাকার যে পরিসরটা, যেখানে তিনি আমাদের সঙ্গে দেখা করেছেন বা আমরা দেখা করার সুযোগ পেয়েছি, একেবারেই স্বাভাবিক অবস্থায়, এবং ফিজিক্যালি মেন্টালি তাকে কোনোভাবে কোনো পরিবর্তন নেই। তিনি যেরকম পূর্বে ছিলেন, যেরকম আচরণ করতেন, যেরকম ব্যবহার করতেন, যেভাবে কথা বলতেন, যেভাবে তার বিহেভিয়ারটা, তার যে স্বভাবজাত যে বৈশিষ্ট্যটা স্বাভাবিক অবস্থায় আছে, এর ভিতরে কোনো ব্যত্যয় নেই। অর্থাৎ আপনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবে দেখেছেন, ঠিক তেমনি ভারতে যে অবস্থানে আছেন সেভাবেই দেখে এলেন। একেবারে সেই অবস্থায় তিনি আছেন। আচ্ছা, তাহলে এই যে যারা প্রোপাগান্ডা ছড়ায়, তারা গত 2 বছর ধরে একটা বহুল আলোচনা করছে যে বন্দি বিনিময় চুক্তি,
আপনি একজন ব্যারিস্টার, একজন অভিজ্ঞ আইনজ্ঞ হিসেবে এই বন্দি বিনিময় চুক্তি কার জন্য? এটা কি আমাদের রাষ্ট্রনায়ক, আমাদের সাবেক, আমরা সাবেকই বলি, ঠিক আছে, একটা ঘটনার প্রেক্ষিতে হয়ে গেছে সাবেক, আমাদের এই রাষ্ট্রনায়কের জন্য, শেখ হাসিনার জন্য, নাকি অন্য কারোর জন্য? দেখুন, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি কেউ আইনের ব্যাখ্যা করে, এই জাতীয় অর্বাচীনদের নিয়ে আলোচনা যত কম করা যায় ততই ভালো। প্রথম হচ্ছে, শেখ হাসিনা বাংলাদেশের গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে প্রতিবেশী রাষ্ট্র ভারতে তার জীবনের নিরাপত্তার জন্য তার প্রোটেকশনের দায়িত্ব নিয়োজিত ব্যক্তিরা তাকে সেখানে নিয়ে গেছেন। ভারত তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে রিসিভ করেছেন এবং ভারতে তিনি, আমি জ্ঞাতসারে বলছি, ভারতে তিনি অতিথি হিসাবে আছেন। বাংলাদেশের থেকে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্দী নন। বন্দী হলে বন্দির বিনিময় হয়, এক বন্দির পরিবর্তে আর এক বন্দিকে দেওয়া হয়। তাহলে শেখ হাসিনা যেহেতু বন্দী নন, কাজে বন্দি বিনিময়ের প্রশ্নটাই আসে না। দ্বিতীয় হচ্ছে, তিনি কোনো মামলার আসামি হিসাবে সেখানে নন। তিনি ভারত কর্তৃক কোনো ডিটেইনড অবস্থায় নাই, অর্থাৎ আটকের মধ্যে না। তিনি কোনোভাবেই সেখানে কোন বন্দি স্ট্যাটাস বা বন্দির কাছাকাছি যে শব্দ, সেই শব্দের স্ট্যাটাসেও তিনি নাই। শেখ হাসিনা সম্মানিত অতিথি হিসাবে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে সেখানে আছেন। বাংলাদেশ এই মুহূর্তে এক জটিল সমীকরণের মধ্যে, নানা রকম আলাপ আলোচনা আছে। আমরা কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা স্ট্যাটাস দেখেছিলাম, সেটিও এক সিনিয়র আইনজ্ঞ মহসিন রশিদ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসিন রশিদের একটা স্ট্যাটাসে দেখেছিলাম যে বাংলাদেশে কি এই মুহূর্তে দুজন প্রধানমন্ত্রী আছেন, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি, আবার আমরা এই মুহূর্তে একজন দৃশ্যমান প্রধানমন্ত্রী দেখছি। আপনি এই বিষয়টাকে নিয়ে কি বলতে চান? দেখুন, কিছু কিছু কনসিকুয়েন্স আছে, লিগ্যাল কনসিকুয়েন্স। এটা টুডে অর টুমরো ইট উইল ডিসাইডেড। ধরুন, যেদিন শেখ হাসিনার বিরুদ্ধে একটা মেটিকুলাস ডিজাইনের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে গণভবন মুখী সন্ত্রাসী মিছিল চলছিল, সেই দিন কিন্তু আপনি সাজ্জাদ কাদের দীর্ঘদিন সাংবাদিকতা করছেন, আপনি সমাজ সচেতন মানুষ, আপনার দৃষ্টি প্রখর। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে গণভবনে থাকা অবস্থায় সেনাপ্রধান, জামাত ইসলামী, বিএনপি এবং অন্যান্যদেরকে ডেকে আনলেন কার মাধ্যমে? রিটায়ার্ড মেজর জেনারেল ফজলে এলাহি আকবর, তিনি কে? বিএনপির চেয়ারপারসন, তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতিরক্ষা উপদেষ্টা। তাহলে একজন সরকার প্রধান, মানে কনস্টিটিউশনালি সরকার প্রধান বলবৎ থাকা অবস্থায় আর একটি সরকার গঠনের উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন সময়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এটা কি হতে পারে? না, কারণ শেখ হাসিনা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী তিনি প্রতিরক্ষা মন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রীর অধীনে হচ্ছে প্রতিরক্ষা বাহিনী, প্রতিরক্ষা বাহিনীর একটি অংশ হচ্ছে সেনাবাহিনী। সেনাপ্রধান ফলো করবেন দি অর্ডার অফ দি কনসার্ন মিনিস্টার, তার অথরিটি হলো শেখ হাসিনা। তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় গণভবনে জামাত, বিএনপি, এনসিপি, আরো কারা কারাই যে খুচরা খাসরা দোকান, তাদের নিয়ে যে একটা সরকার গঠনের উদ্যোগ নেওয়া হলো, সেটাই ছিল প্রথম রাষ্ট্রদ্রোহিতা। তার ধারাবাহিকতায় ইউনূসকে একটা দায়িত্ব দেওয়া হলো। এখন ইউনূস কিভাবে দায়িত্ব পেলেন? রাষ্ট্রপতি নাকি, আমি নাকি বলছি এই জন্য আমি শিওর না, যে সুপ্রিম কোর্টের কাছে একটা রেফারেন্স পাঠিয়ে পরামর্শ চেয়েছিলেন। সুপ্রিম কোর্টের বিচারকরা তখন কেউ ক্যান্টনমেন্টে, কেউ বাসায়, কেউ হামলার মুখে, তারা নাকি একটা পরামর্শ দিয়েছেন যে সংবিধানে তো তত্ত্বাবধায়ক সরকার নেই, অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নাই, অর্থাৎ এটা তারা ওই তাদের ওপিনিয়নের ভিতর লিখছেন এই ব্যবস্থা নাই। শেষে যায় বলছেন জরুরি নির্বাহী কাজ সম্পাদন করার জন্য রাষ্ট্রপতি একজন প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিয়োগ দিতে পারেন, তারা জরুরি নির্বাহী কার্য সম্পাদন করবে। সাজ্জাদ কাদের মনে রাখবেন, সুপ্রিম কোর্ট কিন্তু বলেনি যে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন, এ কথা তারা বলে নাই। কারণ তাদের মাথায় ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার কোন প্রভিশন কনস্টিটিউশনে নাই। আর কনস্টিটিউশনে যেটা নাই
সেটা কিন্তু সুপ্রিম কোর্ট কাউকে বলতে পারে না, কারণ সুপ্রিম কোর্টও কনস্টিটিউশনের ঊর্ধ্বে না। এই কারণে তারা জরুরি কাজ নির্বাহের জন্য একজন অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজার নিয়োগ করতে বলেছেন। পরবর্তীতে দেখা গেল সেই চিফ অ্যাডভাইজার এবং অ্যাডভাইজারদের দিয়ে বলা হচ্ছে এরা অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে দুইটা সরকার হয়ে যায়। গভর্নমেন্ট ইন এক্সাইল যদি ধরে নি শেখ হাসিনা প্রাইম মিনিস্টার, অন্যদিকে ইউনূসকে যদি ধরে নি যে তিনি অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে বিদ্যমান সরকার দুটো হয়ে যায়। এই দুটো সরকার তো কনস্টিটিউশনালি পারমিটেড না। সেকেন্ড হচ্ছে, কনস্টিটিউশনে ওই অন্তর্বর্তীকালীন সরকার নামক কোন সরকারের বিধানই নাই। ফলে ইউনূসের আমলে যতদিন কার্যক্রম পরিচালিত হয়েছে, আমার প্রায় 40 বছরের আইন পেশার অভিজ্ঞতায় পাকিস্তান এবং বাংলাদেশের অনেকগুলো বিখ্যাত মামলার রায়ের আলোকে বলবো, ইউনূসের মেয়াদকালীন সময়টা ছিল সম্পূর্ণরূপে অবৈধ। কারণ ওই রকম কোন সরকার গঠন করার বিধান কনস্টিটিউশনে নাই। আর যদি কনস্টিটিউশনকে সাসপেন্ড করা হতো, তাহলে নয় বলতে পারতেন যে সংবিধান নাই, আমরা নিজেদের মতো করে একটা নাম রাখলাম, তত্ত্বাবধায়ক বলি, অন্তর্বর্তীকালীন। সংবিধান যেহেতু বলবৎ আছে, কাজে ইউ আর নট অ্যাবাভ দি ল। সংবিধানের আর্টিকেল 7 এবং আর্টিকেল 7 সাব আর্টিকেল 2 তে বলা হয়েছে যে জনগণের পরম অভিপ্রায়ের অভিব্যক্তি হচ্ছে এই সংবিধান, এবং এই সংবিধানের আইন হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে আইন। সংবিধানের 7-এর 2 অনুচ্ছেদে বলা হয়েছে যে এই আইনের সঙ্গে যদি সাংঘর্ষিক কোনো আইন করা হয়, কোনো কিছু করা হয়, যতটুকু করা হবে ততটুকু অবৈধ। এখন সংবিধানের এই 7 এবং 7-এর 2 অনুচ্ছেদে বলা হয়েছে সংবিধানে যা নাই তা যদি করা হয় তাহলে সেটা অবৈধ। তা সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকার ছিল না, তাহলে যেটা করা হয়েছে বিদ্যমান সংবিধানের আলোকেই সেটা ছিল অবৈধ। আর ইউনূস কর্তৃক যে নির্বাচন অনুষ্ঠান করা হয়েছে, এই অথরিটি ইউনূসকে তো আমার কনস্টিটিউশন দেয় নাই। নির্বাচন অনুষ্ঠান করবেন কে? যিনি করবেন তিনি তো ওই জায়গায় নাই। অনুষ্ঠান করার অথরিটি হিসাবে ইউনূসের কোন লিগ্যাল ক্যারেক্টার ছিল না। ফলে ইউনূস যদি কোনো নির্বাচন অনুষ্ঠান করেন তাহলে সেটাও ছিল অবৈধ। সেই অবৈধ নির্বাচনের যে ফলাফল সেটাও অবৈধ হবে। তাহলে ইউনূস সরকার অবৈধ, ইউনূসের করা নির্বাচন অবৈধ। আজকে আমরা যে তারিখে কথা বলছি 17 তারিখ, এরকম একটি তারিখে 17 ফেব্রুয়ারি এই সরকারটি গঠিত হয়েছে। 5 মাস পেরিয়ে আজকে 6 মাসে পড়ছে। তাহলে কি আমরা বলতে পারবো যে এই সরকারটা কি অবৈধ সরকার? আপনি আইনের আলোকে যদি যান, এতে খুব আইনজ্ঞ হওয়া লাগে না। যিনি নির্বাচনটা অনুষ্ঠান করছেন তার নির্বাচন অনুষ্ঠান করার কোনো এখতিয়ার ছিল না। ইলেকশন কমিশনকে যারা বলবে একটা নির্বাচন করো, সেই যারা কারা? সেই যারাটা হচ্ছে ইউনূস। ইউনূস তো সেই অথরিটি ছিল না। তারপর যদি ধরে নেন যে পার্লামেন্ট ডিসলভ করেছে, পার্লামেন্ট ডিসলভ করার কতদিনের ভিতরে ইলেকশন হতে হবে লেখা আছে, সেই সময়ের ভিতরে ইলেকশন হয়নি। পার্লামেন্ট ডিসলভ করতে হবে কি প্রক্রিয়ায়? সরকার প্রধান মানে পার্লামেন্টের মেজরিটি পার্টির নেতার মেয়াদ যদি শেষ হয়ে যায়, তিনি যদি কোনো কারণে তার সংসদ সদস্য পদ হারান, অথবা তিনি যদি লিখিতভাবে রাষ্ট্রপতিকে বলেন সংসদ ভেঙে দেন, এই 3টা ক্যারেক্টার হতে হবে। তাহলে শেখ হাসিনা সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা হিসাবে তিনি, তার পদ শূন্য হয় নাই, তিনি রাষ্ট্রপতিকে লিখিতভাবে অনুরোধ করেন নাই, সংসদের মেয়াদও শেষ হয় নাই। তাহলে এই যে 3টা ক্রাইটেরিয়া ফুলফিল হলে সংসদ ভাঙা যাবে, এই 3টা অ্যাবসেন্ট ছিল। তাহলে রাষ্ট্রপতি যে সংসদ ভাঙলেন, ভাঙার জন্য রাষ্ট্রপতিকেও তো এই 3টার একটা অনুসরণ করতে হবে। এই 3টার কোনোটা ছিল না। তাই যদি না থাকে তাহলে রাষ্ট্রপতি যে সংসদটা ভেঙে দিয়েছেন সেই ভাঙ্গাটাও আইন নির্দিষ্ট অবৈধ ছিল। কারণ ওই সংসদের মেয়াদ ছিল 5 বছর, সেই 5 বছর তো এখনো শেষ হয়নি। তো সেই 5 বছর শেষ না হওয়া পর্যন্ত জনগণ যে পার্লামেন্ট করেছিল, সেই পার্লামেন্টের পরিবর্তে আর একটা পার্লামেন্ট ফরমেশন করা যদি লিগ্যাল কনসিকুয়েন্সে দেখেন, তাহলে টুডে আর টুমরো একদিন এটা স্বীকৃত হবে যে হোল প্রসেসটা অবৈধ ছিল। অবৈধ ছিল। আমরা আবারও ফিরে আসি শেখ হাসিনার সাথে সাক্ষাৎকার। আপনি সাক্ষাৎকারে কি বুঝলেন? তিনি কি মানুষের মধ্যে এখনো খানিকটা কনফিউশন কাজ করে যে তিনি কি আসলে আদৌ আসবেন কি? গত 2 মাস ধরে খুব জোরালো ভাবে আলোচনা হচ্ছে যে তিনি আসবেন, কিন্তু সর্বশেষ রয়টার্সের সাক্ষাৎকারে তিনি সুস্পষ্ট করে
ঘোষণা করলেন যে ডিসেম্বরে তিনি আসছেন, এবং আসলে কি প্রক্রিয়ায় আপনার সাক্ষাৎ করে কি মনে হলো? দেখুন, আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একটা বৈশিষ্ট্যকে আমি ভালো করে জানি। তিনি যা বলেন তিনি তা করেন। তাকে যখন বলা হয়েছিল যে যুদ্ধ অপরাধীদের বিচারের ঝুঁকি নেবেন না, তারা দেশে বিদেশে প্রতিষ্ঠিত মন্ত্রী হয়েছে, অর্থবিত্তে প্রতিষ্ঠিত হয়েছে, উনি বলছেন আমি বিচার করব, উনি করে ছেড়েছেন। পদ্মা সেতু যখন উনি করতে চাইলেন, অনেকে বললেন যে না, বিদেশ টাকা দিচ্ছে না, অনেকে মানে ওনার ক্যাবিনেটের মেম্বার, ওনার দলের লোকরা বলছে এটা করবো না, উনি বলছে আমি করব, উনি করে ছেড়েছেন। বঙ্গবন্ধুর খুনিদের বিচার করার চ্যালেঞ্জ ছিল, জিয়াউর রহমান হত্যার বিচার হয় না আপনি জানেন, জুলফিকার আলী ভুট্টো হত্যার বিচার হয় না আপনি জানেন, এরকম অনেক জায়গায় উনি বলছেন বিচার করতে হবে, বিচার করবো, উনি করেছেন। উনি যা চান, উনি যা লক্ষ্য স্থির করেন সেটা তিনি করেন। আমার কাছে আমরা প্রায় 5-5.5 ঘন্টা ওনার সঙ্গে কথা বলেছি, ওনার কাছে ছিলাম। উনি আমাদেরকে যথেষ্ট স্নেহ, ভালোবাসা, আদর দিয়েছেন। বিভিন্ন ভাবে আমরা ওনার সঙ্গে সম্পৃক্ত বুঝতে যেটা পেরেছি, উনি দেশে যাবেন এবং আমাদেরকে বলছেন তোমরা দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। আমি আমার জায়গা থেকে বলছি, বঙ্গবন্ধু কন্যা আমাকে অনেক কিছু দিয়েছে, তাছাড়া আমার প্রিয় মাতৃভূমিতে আমি কেন যাব না? উনি যাবেন এটা আমি নিশ্চিত হয়েছি, এবং ওনার সঙ্গে আমি সহ আমরা যারা বাইরে স্বল্প সংখ্যক মানুষ আছি, ইনশাল্লাহ আমরা যাব। আমার বিশ্বাস উনি দেশে যাবেন, এবং এরকম ভাবে ওনাকে ঠেকাবার জন্য 111 সরকারও কিন্তু নোটিফিকেশন জারি করেছিল। কাজী শেখ হাসিনাকে তখনও ঠেকাতে পারে নাই, এখনো ঠেকাতে পারবে না। উনি ওনার প্রিয় মাতৃভূমি, ওনার দেশে উনি অবশ্যই যাবেন, এটা আমার বিশ্বাস জন্মেছে। আচ্ছা, 6 মাসের সময়সীমা কেন? উনি জুলাইয়ের সময় দিলেন, জুনের সময় দিলেন, বা জুনের শেষ দিকে সময় দিলেন, ডিসেম্বর মাঝখানে 6 মাস, এর আগে কেন নয়, এর পরে কেন নয়? এটি দেশে বিদেশে আলাপ হচ্ছে বিভিন্ন ভাবে, বিভিন্ন পরিসরে, এটি কেন? দেখুন, ওনার তো একটা প্রস্তুতি আছে, ওনার সংগঠনকে সুসংগঠিত করা, ওনার আনুষঙ্গিক প্রস্তুতি নেওয়া, যে কোনো, এটা একটা যুদ্ধ বলতে পারেন, এক প্রকার যুদ্ধ। কারণ দেশটা এখন স্বাধীনতা বিরোধীরা দখল করে ফেলছে। কায়েদে আজমের জন্মবার্ষিকী পালিত হয়, পাকিস্তানের পতাকা উড্ডীন হয়, বাংলাদেশের ঘটনায় পাকিস্তান পার্লামেন্ট উচ্ছ্বসিত হয়, বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দিলে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার প্রধান উচ্ছ্বসিত হয়ে টুইটারে মেসেজ দেন। কাজী উনাকেও তো ওনার প্রস্তুতি নিতে হবে। যে কোনো কৌশলের একটা দিক থাকে। উনি আমাদের সুপ্রিম অথরিটি, উনি আওয়ামী লীগের সরকার, আওয়ামী লীগ প্রধান, উনি নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। ওনার তো একটা পরিকল্পনা থাকবে। ওনার সংগঠনকে বিপর্যস্ত অবস্থায় রাখছে, 4 লাখের ঊর্ধ্বে নেতা কর্মীদের গ্রেপ্তার করার ঘটনা, 6 লাখের উপরে মামলা, এই সমস্ত বিষয়গুলিকে ওনাকে তো একটা পরিকল্পনা মাফিকই ওনাকে যেতে হবে। হয়তো সেই পরিকল্পনাটা অনুযায়ী উনি প্রস্তুতি নিচ্ছেন। এখানে আরো আলাপ আছে, এই গত কয়েকদিন ধরে বেশ আলাপ হচ্ছে। আরেকটি আলাপ আছে যে উনি যদি দীর্ঘ সময় বাইরে থাকেন, দেরি করেন, তাহলে ওনার দলের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হতে পারে, এমন আলাপও আছে। আপনি কি এমনটা মনে করেন যে এই কারণেই উনি আসছেন? দেখুন, শেখ হাসিনা আওয়ামী লীগের প্রাণ শক্তি। উনি যখন 81 সালে দেশে ফিরেন, তখন কিন্তু দলের ভিতরে বিভেদ ছিল। আপনার নিশ্চয় মনে আছে, আওয়ামী লীগ মালেক উকিল, আওয়ামী লীগ মিজানুর রহমান চৌধুরী, আবার দেওয়ান ফরিদ গাজীর নেতৃত্বে আওয়ামী লীগ হলো, পরবর্তীতে মহিউদ্দিন আহমেদ, আব্দুর রাজাকের নেতৃত্বে বাকশাল হলো, ডক্টর কামাল হোসেন বেরিয়ে গিয়ে গণফোরাম করলেন, নানা রকম বিষয় আছে। আওয়ামী লীগের মূল প্রাণ শক্তি কিন্তু শেখ হাসিনা। এবং কোন কোন ক্ষেত্রে আমার মনে হয় যেটা, আওয়ামী লীগের চেয়েও তিনি অনন্য উচ্চতায় নিজের জায়গাটা তৈরি করে ফেলেছেন। আওয়ামী লীগের চেয়েও বেশি গ্রহণযোগ্য এবং জনপ্রিয় শেখ হাসিনা, তিনি তার কীর্তির মধ্য থেকে সেখানে পৌঁছেছেন। কাজে ইনস্টিটিউশনাল ফরমেশনও যদি ধরেন, তাহলে আওয়ামী লীগের প্রাণ শক্তি শেখ হাসিনা। তার অনুপস্থিতিতে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব, সিদ্ধান্তহীনতা, অনেক কিছু হতে পারে। যদিও এখন ডিজিটাল প্ল্যাটফর্মে, ডিজিটাল ওয়ার্ল্ডে মানুষ বিভিন্নভাবে ওনার ইনস্ট্রাকশন পাচ্ছেন, আমরাও পাচ্ছি, আমরা সেভাবে কাজ করছি। তারপরও মনে হয় যে ওনার অবস্থানটার কারণে আওয়ামী লীগ শুধু না, এখানে আমি একটু কারেকশন করে বলি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা, কেউ ওয়ার্কার্স পার্টি, কেউ ন্যাপ, কেউ সাম্যবাদী দল, কেউ জাতীয় পার্টি, কেউ কমিউনিস্ট পার্টি, কেউ কমিউনিস্ট লীগ, নানা রকম সংগঠন আছে যারা প্রো লিবারেশন ফোর্স, তারাও কিন্তু একসময় বলতো মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, এটা খালি শেখ হাসিনা বলে, ওনার কাছে ছাড়া এটা নাই।
শেখ হাসিনার অ্যাবসেন্সে তারা বুঝতে পেরেছে যে মুক্তিযুদ্ধের চেতনার বিষয়গুলি কেন্দ্রিকতা প্রতিষ্ঠিত হোক, প্রমাণিত, ইমপ্লিমেন্টেশন শেখ হাসিনার বিকল্প নেই। সে কারণে আমি মনে করি শেখ হাসিনা বাংলাদেশে গেলে মুক্তিযুদ্ধের সকল পক্ষ বিভিন্ন দল মত সামাজিক সাংস্কৃতিক সংগঠনে বিভাজিত থাকলেও তারা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে আবার তাদের ঋত গৌরব পুনরুদ্ধারে প্রয়োজন বোধে আবার ৭১-এর মতো একটা ঐক্যের ভিত্তিতে লড়াই করবে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে। আচ্ছা, উনি এখন ভারত সরকারের আশ্রয় আছেন, মর্যাদার সাথে ভারত সরকারের আশ্রয়ে আছেন, কিন্তু উনি নিজে বলছেন যে বাংলাদেশে নানা ঘটনা ঘটতে পারে, ওনার প্রাণ সংহার হতে পারে, নানা কিছু হতে পারে। এই অবস্থায় ভারত সরকারের কি ভূমিকা হবে বলে আপনি মনে করেন? আমার মনে হয় যে ভারত সরকার তো আর বাংলাদেশে গিয়ে কাউকে নিরাপত্তা দেবে না। এটা আমি মনেও করি না যে বাংলাদেশে নিরাপত্তা দেবে। আপনার মনে আছে ২০০৪ সালের ২১ অগস্ট যখন মুহুর্মুহু গ্রেনেড হামলা হলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, সেই গ্রেনেড থেকে ওনাকে বাঁচাবার জন্য কিন্তু মানব বর্ম রচনা করে ওনার নেতা কর্মীরা চতুর্দিকে ওনাকে আঁকড়ে ধরে রেখেছিল যে আমাদের জীবন যাবে কিন্তু বঙ্গবন্ধু কন্যাকে বাঁচাবো। চট্টগ্রামের লাল দিঘি ময়দানের ঘটনা, সাতক্ষীরার ঘটনা, ঈশ্বরদীর ঘটনা, কোটালীপাড়ার ঘটনা, অন্তত ২০ বার ওনাকে হত্যার চেষ্টা করা হয়েছে দেশে, কখনো কখনো দেশের বাইরেও। তো উনি বারবার যেটা বলেন, আমাকেও বলেছেন, এবার আমার সাক্ষাৎকারের সময় বলছেন যে হায়াত মৃত্যু আল্লাহর হাতে, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমার যদি মৃত্যু থেকে থাকে মৃত্যু হবে। আর একজন দলের কর্মী হিসাবে সাজ্জাদ কাদির, আমার মনে হয় বাংলাদেশের কোটি কোটি জনতা শেখ হাসিনার পাহারাদার, কোটি কোটি জনতা শেখ হাসিনার নিরাপত্তা রক্ষী, কোটি কোটি জনতা জীবন উৎসর্গ করে দিয়ে শেখ হাসিনাকে রক্ষা করবে। কাজে বিদেশের কারো কোনো প্রোটেকশন দিতে হবে এটা আমি মনে করি না। তবে যারা শেখ হাসিনাকে হত্যা করতে চায়, ২০২৪ও যারা বলছে আত্মস্বীকৃত সন্ত্রাসীরা বলছে যে আমাদের টার্গেট গণভবন বঙ্গভবন ছিল না, আমাদের টার্গেট ছিল শেখ হাসিনা। এই যে টার্গেট, যেটা প্রাইম টার্গেট শেখ হাসিনা, এখনো দেশি এবং বিদেশি একটি চক্রের প্রাইম টার্গেট শেখ হাসিনা। তারা চেষ্টা চালিয়ে যাবে। আমার বিশ্বাস আল্লাহ যেমন তার কুদরতি শক্তি দিয়ে শেখ হাসিনাকে বারবার রক্ষা করছেন, তেমনি রক্ষা করবেন। আর মুক্তিযুদ্ধের পক্ষের প্রতিটি মানুষ, রিকশাওয়ালা, শ্রমিক, মেহনতি মানুষ, দলের নেতা কর্মী সবাই শেখ হাসিনার পাহারাদার হিসাবে পাশে দাঁড়াবে। আমি খানিকটা এই জায়গায় আরেকটু ঢুকতে চাই যে বন্দি বিনিময়, এই যে এরা যে বলে বর্তমান যে বিদ্যুতের সরকার ব্যবস্থা, আমরা দুইটা সরকার দেখছি, যে বন্দি বিনিময়ের ক্ষেত্রে যে কোনো বন্দির যদি প্রাণ সংহারের সমস্যা থাকে কোন দেশে, সেখানেও কিন্তু সেই দেশ মনে হয় পাঠাতে চায় না বা করতে চায় না। সেক্ষেত্রে শেখ হাসিনা তো মর্যাদাবান একজন মানুষ ভারতে, এখানে জানা যাচ্ছে শেখ হাসিনা নিজে মুখে বলছেন যে এখানে প্রাণ সংহার হতে পারে, ভারত কি তাকে এই অবস্থায় পাঠাবে? আমি এই অ্যাঙ্গেল থেকে বলতে চাই, এই অ্যাঙ্গেল থেকে দেখতে চাই, আপনি এর ব্যাপারে কি বলবেন? না, এটা হলো, আমি আপনার সঙ্গে একটু বিনয়ের সঙ্গে ডিফার করি। শব্দটা হলো বন্দি বিনিময়, শেখ হাসিনা বন্দি না। না, বন্দি না হলে এটা আসবে কেন? হ্যাঁ, এই শব্দটাই কেন আসবে? নাম্বার 2 হচ্ছে শেখ হাসিনার প্রাণ সংহারের জন্য চেষ্টা তো অব্যাহত ভাবে আছে। এখনো তো বাংলাদেশে জুলাই সন্ত্রাসীরা বলতেছেন শেখ হাসিনা আসুক, আমরা ফাঁসির রোজু রেডি করে রাখছি, ফাঁসি তো ঝুলাবো, কত নোংরা কথা বলছেন। কাজে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় থাকা ব্যক্তিরাই বলতেছে শেখ হাসিনাকে দেশে পেলে তারা মেরে ফেলবে। কাজে তারা প্রাণ সংহারের যে চেষ্টা থাকবে, এটা তারা কিন্তু টেলিভিশনে, ইউটিউবে ইন্টারভিউ দিয়ে বলছেন যে আমাদের টার্গেট ছিল শেখ হাসিনা। এখনো তারা তাকে মেরে ফেলার চেষ্টা করবে। তবে বাংলাদেশের পলিটিক্যাল সিনারিও আনপ্রেডিক্টেবল এই জন্য বলছি, বিএনপি বলছিল 50 বছরে আওয়ামী লীগ ক্ষমতা আসবে না, আওয়ামী লীগ ক্ষমতা এসেছে। 91-তে আওয়ামী লীগ গভর্নমেন্ট ফর্ম করবে এরকম পারসেপশন করতে পারে নাই। 2014-তে একটা ডিসপিউটেড নির্বাচনের পর আওয়ামী লীগ গভর্নমেন্ট কন্টিনিউ করতে পারবে কিনা কনফিউশন ছিল, করেছে। 2024-এ নির্বাচনে, কন্টেস্টিং নির্বাচনে আওয়ামী লীগ গভর্নমেন্ট ফর্ম করলো, গভর্নমেন্ট টিকতে পারলো না, সন্ত্রাসী পরিকল্পনায় তাকে সরিয়ে দেওয়া হলো। কাজী ম্যান প্রপোজ গড ডিসপোজ। বাংলাদেশে কখন কি হবে কেউ বলতে পারে না। আমি সুনির্দিষ্টভাবে বললাম না, যারা ওনাকে ফাঁসির রজ্জু পড়াতে চায়,
যেমন পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো কনস্পিরেসি করে ইয়াহিয়া টিক্কা খানের মাধ্যমে শেখ মুজিবকে মৃত্যুদণ্ডের রায় দিয়ে তার ফাঁসি কার্যকর করতে চেয়েছিল। আমরা দেখলাম কি, যিনি ফাঁসি দিতে চেয়েছিলেন ফাঁসির রায় কিন্তু তারটাই কার্যকর হয়েছে। কখন কি হয় বলা যায় না। জোয়ার ভাটার বাংলাদেশ, আমরা এটি বলতে পারি। আর আপনারা যারা নেতা আছেন তাদের ভূমিকা, আপনি খানিক আগে বললেন যে আপনারাও প্রস্তুতি নিচ্ছেন, আপনারা কি সবাই আসলে কি আসবেন? সবাই কি পাওয়া যাবে? সোশ্যাল মিডিয়ায় নানা রকম আলাপ আলোচনা হচ্ছে, চায়ের আড্ডায় আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগের অনেক নেতা যাদের বিদেশে সম্পদও আছে, অনেকের সম্পদের পাহাড়ও আছে, সেই পাহাড় পর্বত ছেড়ে কি দেশে আসবে? সবাই আসবে? আপনি কি বলবেন? আপনার এই প্রোগ্রামটা লক্ষ লক্ষ মানুষ দেখে। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, আমি প্রায় আমার লং প্র্যাকটিসিং লাইফে 40 বছরের কাছাকাছি আইন পেশায়, পৃথিবীর কোন দেশে আমার 1% জমি, একখানা ঘর কোথাও নাই, কোনো বিত্ত বৈভব নেই। আমি আমার অস্তিত্বের শিকড় বাংলাদেশ, এবং আওয়ামী লীগ আমাকে অনেক কিছু দিয়েছে। আওয়ামী লীগ শুধু না, আমাকে স্নেহ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। আমি রাষ্ট্রের থেকে অনেক কিছু পেয়েছি, বাংলাদেশ থেকে পেয়েছি, নাগরিক হিসেবে পেয়েছি। আমি যে ফেরত যাব এইটা আমি ইনশাআল্লাহ শতভাগ নিশ্চিত যে আমি যাব। আর কে কে যাবেন জানি না, তবে আমার বিশ্বাস সবাই যাবেন। আর যদি কেউ না যান তাহলে ধরে নিতে হবে তিনি রাজনীতি করতে চান না। যদি তার কোনো বিত্ত বৈভব থাকে, আছে কি নাই আমি জানি না, যদি থাকে সেটা নিয়ে হয়তো তিনি ব্যস্ত থাকতে পারেন। কিন্তু আমার বিশ্বাস, যারা আওয়ামী লীগ করেন, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করেন, শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাস করেন, তার প্রতিটি নেতা কর্মী যারা দেশের বাইরে আছে সবাই যাবে বলে আমার বিশ্বাস। যারা আসবে না, যারা পাহাড় পর্বত নিয়ে বিদেশে থাকবে, তাদের ক্ষেত্রে আওয়ামী লীগের বিশেষ কোনো ব্যবস্থা বা পানিশমেন্ট বা শাস্তি বা এরকম কিছু হবে কিনা? আমাদের দলীয় প্রধান শেখ হাসিনা তিনি এবারও আমাদেরকে বলেছেন, যারা রাজনীতি করতে চায় তাদের দেশে যেতে হবে। রাজনীতি মানেই সবসময় ক্ষমতার কাছে বা ক্ষমতা ভোগ করা না। রাজনীতিতে উত্থান থাকবে, পতন থাকবে, জেলখানা থাকবে, ফুলের মালা থাকবে, সবকিছুই থাকবে, এটা মেনে নিতে হবে। কাজী আমার মনে হয় যারা দলের এই ক্রাইসিসে দেশে যাবেন না বা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হবেন না, আমার মনে হয় না তারা আওয়ামী লীগ করতে পারবেন। আমি যদিও কোনো অথরিটি না, আমি বলার ক্ষমতা রাখি না, কিন্তু আমার বিশ্বাস যে দলের ক্রাইসিসে যারা থাকে না, দূরে থাকতে চায়, অথবা আরামে এসে নিজেকে বিপদ সংকুল অবস্থা থেকে দূরে রাখতে চায়, তারা আওয়ামী লীগ করতে পারবে বলে আমার মনে হয় না। এতক্ষণ আপনার কাছে আমরা খুব চমৎকার মেসেজ পেয়েছি, আলাপটা খুব চমৎকার, আমারও ভালো লেগেছে, দর্শকদেরও নিশ্চয়ই ভালো লেগেছে, কারণ প্রচুর দর্শক আমাদের এই আলাপটি এই মুহূর্তে দেখছে এবং পরবর্তীতে দেখবে। আপনি প্রথমত একজন আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগের সাবেক সাংসদ, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এই সব কিছু থেকে, সব জায়গা থেকে সারা দেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে আপনি শেষ একটা বার্তা, একটা আশার বাণী বা কি বার্তা দিতে চান? কোন আমি আমাদের অগণিত দর্শক শ্রোতা, আওয়ামী লীগ শুধু না, মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষের কাছে বিনয়ের সঙ্গে বলবো, আমি আওয়ামী লীগের নেতা নই, আমি আওয়ামী লীগের একজন কর্মী। আমাদের একজনই নেতা শেখ হাসিনা, আর আমরা সবাই কর্মী। তাছাড়া আমি কেন্দ্রীয় কমিটিরও কেউ নই। আমি আপনাদেরকে বলবো, অনেক অত্যাচার, নির্যাতন, অকল্পনীয় অবস্থার মধ্য থেকে আপনারা দিনাতিপাত করছেন। রাস্তাঘাটে মেরে ফেলা হচ্ছে, জেলখানার ভিতর আটকে রেখে নির্যাতন করা হচ্ছে, জেলের ভিতর মেরে ফেলা হচ্ছে, বাড়িতে থাকতে পারতেছে না, সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে, শিশু বাচ্চা সহ মাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, বাড়িতে বাবাকে না পেয়ে তার স্ত্রীকে ধর্ষণের শিকারে পরিণত হতে হচ্ছে। এই কঠিন অবস্থাকে মোকাবেলা করেও যারা আছেন, ধৈর্য ধরবেন। মনে রাখবেন, বাঙালি জাতির ইতিহাসে যা কিছু গৌরবময় অর্জন, সবকিছু স্বাধীনতা সহ এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে। বাঙালি জাতিকে আধুনিক সমৃদ্ধ স্থানে পৌঁছে দেওয়ার যা কিছু এসেছে, তা এসেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। আমাদের একজন শেখ হাসিনা আছে, ধৈর্য ধরুন, ঋত গৌরব ইনশাল্লাহ পুনরুদ্ধার হবে। শেখ হাসিনা পরাভব মানে না, অন্ধকার থেকে আলোকবর্তিকা হাতে নিয়ে অপ্রতিরোধ্য গতিতে সামনের দিকে এগিয়ে গিয়ে
নিশ্চয় তিনি আবার বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত করবে। নেতাকর্মীরা হতাশ হবেন না, যাদের শেখ হাসিনা আছে তাদের ভয় পাওয়ার কিছু নাই। ইনশাল্লাহ আমরা আবার ঘুরে দাঁড়াবো। আমরা একই সাথে খুব চমৎকার আলাপ থেকে বিদায় নেব, কিন্তু বিদায় নেওয়ার আগে আমি একটু দেখে নিতে চাই যে আমাদের দর্শকদের কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি আপনার কাছে থাকে আমি সেটি করব, করে বিদায় নেব। একটু দেখতে চাই। অসংখ্য কমেন্ট আছে, আসলে গুরুত্বপূর্ণ সেই অর্থে আপনাকে করবার মতো প্রশ্ন আমরা খুঁজে পেলাম না, যার কারণে আমরা আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিতে চাইছি। আপনি অনেক দূর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে সময় দেবেন। আমি ছোট্ট 30 সেকেন্ডের একটি কথা বলতে চাই। বাংলাদেশের সকল মানুষের কাছে আমার অ্যাপিল থাকবে, যা কিছু বাংলাদেশের আধুনিক সমৃদ্ধি সব এসেছে শেখ হাসিনার নেতৃত্বে, তার জন্য দোয়া করবেন। কারণ শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে, বাংলাদেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। আজকে যিনি আছেন তার আলোচনার প্রতি আপনাদের অধীর আগ্রহ আমরা অনুভব করি। আপনাদের মন্তব্যের মধ্যে দিয়ে আছেন আইন অঙ্গনের প্রিয় মুখ, রাজনৈতিক বিশ্লেষক এবং সমসাময়িক বিষয়ে যার গভীর নজরদারি থাকে, সেই অ্যাডভোকেট স্যার মামুন মাহবুব। মামুন মাহবুব, আপনাকে স্বাগত জানাচ্ছি দর্শকদের পক্ষ থেকে। নিশ্চয়ই ভালো আছেন। মামুন ভাই, আমাদের প্রথম সাবজেক্ট আজকে শেখ হাসিনা। শেখ হাসিনা ইন্টারভিউ দিয়েছেন রয়টার্স কে 1 সপ্তাহ আগে। তারপর প্রথম 2-3 দিনের সরকারের তেমন কোনো রিয়েকশন দেখা যায়নি। এনসিপির লোকজন জুলাই, তথাকথিত জুলাই বলতে যাদের বোঝায়, তারা খুব লাভঝাপ করেছে। এমন একটা ভাব যেন শেখ হাসিনা না আসলেই ভালো হয়। হ্যাঁ, তাকে দেশে নিজে থেকে আসতে যাচ্ছেন। এখন সরকারের মূল বক্তব্যটা হলো যে না, শেখ হাসিনা এমনি আসলে হবে না, তাকে ভারতের প্রত্যাবর্তন করাইতে হবে। মানে বলতে পারছে না যেন যে আপনি আইসেন না ভাই, আইসা দেশে ঝামেলা তৈরি করেন না। আমি দেখতে পাচ্ছি যে গত 3 দিনে মন্ত্রীরা বেশ কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে কথা বলেছেন, আইনমন্ত্রী সংসদে কথা বলেছেন, আজকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কথা বলেছেন, এবং সেই একই কথা ঘুরে ফিরে যে ভারতের আন্তরিকতা প্রয়োজন, ভারতের প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী তাকে ফেরত দিতে হবে, এরকম বিষয় আসে। বিষয়টা কোথায় গিয়ে গড়াচ্ছে বলে মনে হয় 1 সপ্তাহ বাদে? এই 1 সপ্তাহে কিন্তু শেখ হাসিনা আর কোনো মন্তব্য পাওয়া যায়নি, কোনো ইন্টারভিউ হয়েছে সেটা শোনা যায়নি। কিন্তু বাংলাদেশে এই আলোচনা থামছে না। আমি আপনার কাছে জানতে চাই যে বিষয়টা আসলে কোন দিক গড়াচ্ছে বলে আপনার কাছে মনে হচ্ছে। ধন্যবাদ। দেখেন, আমাদের মুশকিল হচ্ছে মূর্খদের কোনো গ্রাম নেই, সব গ্রামেই মূর্খ থাকে। বিষয়টা খুব পরিষ্কার। শেখ হাসিনার বিরুদ্ধে, সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টের ঘটনায় মানবতার বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনালের রায় হয়েছে এবং ফাঁসির রায় হয়েছে। আরো অন্যান্য মামলাও, কিছু কিছু কন্টেম মামলাও হয়েছে। 400-500-র উপরে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এতদিন এর আগে ইউনূসও বলেছে, ইন্ডিয়াকে অনুরোধ জানিয়েছিল, ভার্বাল নোট পাঠিয়েছিল যে শেখ হাসিনাকে ফেরত দেন। এই সরকার এসেও নোট পাঠিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে ওনাকে ফেরত দেন। তো শেখ হাসিনা খুব সম্ভবত, আমি ভুল না করলে, উনি মে মাসে ভারতের একটা প্রতিষ্ঠিত গণমাধ্যম এনডিটিভিতে ইন্টারভিউ দিয়ে বলেছিলেন যে আমি দেশে ফিরব এবং খুব শীঘ্রই ফিরব, মাথা উঁচু করে ফিরব। এবং ওনার এই ইন্টারভিউ, ইমেলের ইন্টারভিউ, বিশ্বের 65টা মিডিয়ায় প্রকাশ পায়। তাতেই বোঝা যায় যে আওয়ামী লীগ প্রধান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক গুরুত্ব। এরপরে তিনি রয়টারে প্রথমবারের মতো, মানে 5 আগস্টের পতনের পর এই প্রথমবারের মতো উনি সরাসরি ফোনে ইন্টারভিউ দিয়েছেন। এবং রয়টার, আপনি জানেন, সবচেয়ে প্রভাবশালী এবং বিশ্বস্ত একটি আন্তর্জাতিক গণমাধ্যম, এবং তারা এটা প্রচার করেছে। আপনিও পড়েছেন, আমরাও পড়েছি, অনেকেই পড়েছে। এবং সেখানে শেখ হাসিনা খুব দৃঢ়তার সঙ্গে বলেছেন যে আমি ডিসেম্বরের মধ্যেই দেশে যাব। এবং তিনি আরো কয়েকটি কথা খুব মূল্যবান বলেছেন, যে আমাকে গ্রেপ্তার করা হতে পারে বা আমাকে হত্যা করা হতে পারে, আমি যাব। এবং তিনি আরেকটা বলেছে যে আমার বিচার হতে থাকুক, কিন্তু আওয়ামী লীগ নির্বাচন করবে, এবং আমি একা যাব না, আমার সঙ্গে অন্য যারা ওনার রাজনৈতিক দলের অন্য নেতৃবৃন্দ আছে তাদেরকে নিয়ে উনি যাবেন, আদালতে সোপর্দ করবেন, সোপর্দ হবেন, সারেন্ডার করবেন এবং
আইনগতভাবে যা আছে উনি আইনগত পদক্ষেপ নেবেন, এটা যে কোনো মানুষই নেবে। শেখ হাসিনা কেন, যে কোনো দ্বন্দ্বপ্রাপ্ত ব্যক্তি বা যে কোনো পেন্ডিং ট্রায়ালের আসামি বা অভিযুক্ত। এটা তো আমি মনে করি যদি গভর্নমেন্ট ডেমোক্রেটিক অ্যাটিটিউড ফলো করতো তাহলে প্রথমে বলা উচিত ছিল যে সুস্বাগতম, আপনি আসেন, ল উইল টেক ইটস ওন কোর্স। আমরা প্রথম কয়েকদিন দেখলাম কোনো প্রতিক্রিয়া নেই। আপনি যাদের নাম বলছেন তারা তো জামাতের যুব শাখা, আমি এনসিপি কে বলি, যাক তারা তাদের মতো কি বলেছে না বলেছে। বিএনপির মহাসচিব তো প্রথম একদিন বললেন যে জনগণ ফ্যাসিবাদকে ঘৃণা করুক, যেন শেখ হাসিনা দেশে আসতে না। আবার সংসদে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা বলল। কিন্তু এইটা কেমন করে বলে যে কোনো দণ্ডিত ব্যক্তি বিদেশ থেকে এসে আত্মসমর্পণ করতে পারবে না, যেখানে আপনি এখনো আনতে পারছেন না এতদিন চেষ্টা করে, সেখানে সে নিজে বলছেন শেখ হাসিনা যে আমি আসবো এবং আমাকে গ্রেপ্তার করবে। উনি তো জানেন, উনি তো আর অনভিজ্ঞ লোক না, মূর্খ না, শিক্ষিত ব্যক্তি। বারবার ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন। 2018-র ভোট আর 24-এর ভোট যদি আমি বিতর্কিত ধরি, ওই ভোটই ধরলাম না, কিন্তু 2014 অর্থাৎ 2008-এর নির্বাচন, 2014 নির্বাচন এবং 2008-14, হ্যাঁ, এবং তার আগে 96, 3 নির্বাচনে উনি বৈধ নির্বাচনের প্রধানমন্ত্রী। তো উনি তো আইন কানুন জানেন, ওনার আইনজীবী আছে হয়তো। তো আমি মনে করি এইটা নিয়ে সরকার সঠিকভাবে ডিল করতে পারেনি। সরকার যে নার্ভাস শেখ হাসিনার ফিরে আসা নিয়ে, এইটা প্রকাশ হয়ে গেছে। দেখেন আমি একটা কথা বলি, এই যে সদ্য না, এই বছর যে বিদায় নিল ডক্টর ইউনূস শেখ হাসিনার আমলে তার বিরুদ্ধে যখন মামলা হয় তখন তারা আইডিয়া ছিল যে জেলখানা, এয়ারপোর্টই তাকে গ্রেপ্তার করবে। এবং খুব সম্ভবত 22 অথবা 23 সালে আমাদের হাইকোর্টে একটা ডিসিশন হয়েছে। উনি ডক্টর কামাল হোসেনরা ওনার লয়ার ছিল, উনি একটা পিটিশন করলো বিদেশ থেকেই, এভিডেভিট করালো ওনার গ্রামীণ ব্যাংকের কোন এক ভদ্রলোককে দিয়ে, এবং সেখানে হাইকোর্টে উনি প্রার্থনা করলেন যে আমি যেন এয়ারপোর্টে এসে শান্তিপূর্ণভাবে এয়ারপোর্টে এসে ঢুকে আমি ওই দিন বিকালের মধ্যে আদালতে আপনার হাজির হব। এবং হাইকোর্ট সেই অর্ডার দিয়েছে। হাইকোর্ট আরো এরকম অনেকের দিয়েছে। আমি নিজেও 1-2টা মামলা করেছি। এক সাবেক বড় বিজনেসের হাউসের প্রধানের মামলায় মাস 2-3 আগে করেছি। উনি আসেননি কারণ ওনার শরীর আরো খারাপ হয়েছিল। সেখানেও হাইকোর্ট অন প্রিন্সিপালি এগ্রি করেছিল এবং সেখানে আমরা 5 দিন সময় চেয়েছিলাম। আপনি বুঝতে পেরেছেন পুনিয়া ভাই, যে আমি আসবো, এসে আমার বাসায় যাব, এয়ারপোর্ট থেকে। ওনার বিরুদ্ধে 8-9টা মামলা আছে, 1-2টা রায়ও হয়ে গেছে। দণ্ডপ্রাপ্ত, সে ফাঁসির দণ্ড হোক, যাবজ্জীবন হোক, আর একদিনের জেল হোক, অথবা মামলা থাকুক, এই সাংবিধানিক অধিকার আমাদের সংবিধান দিয়েছে। তো শেখ হাসিনা তো ইচ্ছা করলে, আমি জানি না কি করবেন উনি, ওনার যারা আইনজীবী বা উনি কিভাবে, উনি তো ওনারটা উনি ভালো বুঝবেন, অভিজ্ঞ মানুষ। কিন্তু আমি মনে করি একজন আইনজীবী হিসাবে, আইনের ছাত্র হিসাবে, সাংবিধানিক আইনের, শেখ হাসিনা রিট করতে পারে তার পক্ষে। তার বাংলাদেশে যে কোনো তো দলের অনেক লোক আছে, বা যে কোনো আত্মীয় স্বজনও আছে, বা যারাই আছে, রিট করবে যে উনি আসবে এয়ারপোর্ট থেকে, এসে হয়তো 1-2 দিন উনি চাইতেও পারে যে আমি যেখানে হলো রেস্ট নিলাম, নিয়ে আমি সারেন্ডার করব, অথবা আমি এয়ারপোর্ট থেকে শান্তিপূর্ণভাবে সারেন্ডার করব। এটা তো উনি জানেন, ওই তো অনভিজ্ঞ কিছু না। এইটা নিয়ে এত খেলার তো কোনো প্রয়োজন নেই। আপনি এখানে আরেকটা প্যারাডক্সিক্যাল দেখেন, আপনার বাচ্চু রাজাকারের নাম মনে আছে? এবং যুদ্ধ অপরাধের প্রথম বিচার হয়েছিল, ওনার প্রথম রায় হয়েছিল, এবং উনি বিচার শুরুর পরই চালাকি করে উনি ভারত চলে গিয়ে পরে পাকিস্তানে যায়। এবং এখন বোঝা যাচ্ছে ওনার বন্ধু ডক্টর ইউনূস যখন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলো, তখন রায় হবার 12 বছর পর উনি এসে হাজির হলেন বাংলাদেশে। আমি আপনাকে একটা ধারা পড়ে শোনাই। 401 আমাদের ফৌজদারি কার্যবিধিতে সরকারকে পাওয়ার দিয়েছে যে কোনো দণ্ড, সেন্টেন্সকে স্থগিত করা। যেরকম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, শহীদ জিয়ার সুযোগ্য সহধর্মিনী, গণতন্ত্রের আপসী নেত্রী বেগম খালেদা জি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করেছিল করোনার সময়, মনে আছে আপনাদের? জি জি। শেখ হাসিনা সরকার প্রধান হিসাবে 401 ধারা অনুযায়ী, এবং বাসায় থাকতে দিয়েছিল ওনার ফিরোজা মহলে।
এটি তো ব্যাপার আছে, বেগম জিয়া গণতন্ত্রের অত্যন্ত নেত্রী, একটি বড় দলের সভা চেয়ারপারসন, অনেক কিছু। কিন্তু ইউনূস সরকার এই একটা যুদ্ধ অপরাধী, চিহ্নিত যুদ্ধ অপরাধী, মৌলবাদী, যে ভারত হয়ে পাকিস্তানে এতদিন ছিল, সেই বাচ্চু রাজাকারের রায় স্থগিত করেছে। এবং আমি জানি না পুণ্যা ভাই আপনি এ নিয়ে কোনো প্রোগ্রাম করেছিলেন কিনা, বা কোনো মিডিয়া তো বোধহয় খুব একটা আসেনি নিউজটা। এবং তারপর যখন উনি ট্রাইব্যুনালে 2 নম্বর ট্রাইব্যুনালে গেছে, তো কোর্টও বলেছে আপনার রায় স্থগিত হয়ে আছে, থাকেন এইভাবে, দেখা যাক। ইউনূসের কাজটা দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্যারাডক্সিক্যালটা এখানে দেখেন। সে যুদ্ধাপরাধী চিহ্নিত বাচ্চু রাজাকারের রায় স্থগিত করে দিয়ে তাকে মুক্ত মানুষের মতো বাতাসে, মুক্ত বাতাসে ঘুরতে দিচ্ছে, মুক্ত আকাশে। আর যুদ্ধাপরাধী, চিহ্নিত যুদ্ধাপরাধী রংপুর অঞ্চলে আপনি রিপোর্ট করেন, বহু নির্যাতিত মানুষ বেঁচে আছে যারা বলবে যে এটিএম আজহার কি পরিমাণ যুদ্ধাপরাধ করেছে, এখনো বৃদ্ধ বৃদ্ধারা আছে। সেই মামলায় আপিলের ডিভিশনে রায় দেওয়ার 7 দিন আগে, গত 200 বছরের কমন ল হিস্ট্রিতে নেই কোন দেশের প্রধান বিচারপতি ওই দেশের প্রধান এক্সিকিউটিভ, সে প্রাইম মিনিস্টার হোক আর ইন্টারিম কেয়ারটেকার চিফ হোক, তার বাসায় গিয়ে দেখা করে। এবং আমাদের দুর্ভাগ্য, আমাদের আইন অঙ্গনের মানে দুর্দান্ত প্রতাপশালী গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম প্রয়াত আইনজীবী সৈয়দ ইস্তাক আহমেদের পুত্র সৈয়দ রিফাত আহমেদ, উনি প্রধান বিচারপতি হয়ে যুদ্ধাপরাধীদের খালাস দেওয়ার 7 দিন আগে অথবা 3 দিন আগে উনি ইউনূস সাহেবের যমুনার বাসা গিয়ে দেখা করেছেন। আনহার্ড অফ, আনথিঙ্কেবল, আনপ্রেসিডেন্টেড, নজিরবিহীন। এবং এইটা কোনো স্বৈরাচারের আমলও হয়নি, বেগম জিয়ার আমলও হয়নি, শেখ হাসিনার আমলও হয়নি। বরং আমি তো সবসময় সমালোচনা করেছি, এই জন্য আমাদের অনেক বিচারপতিরা গোসা হয়। আমি বলি হাইকোর্টের এবং আপিল বিভাগের বিচারপতিরা প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাবে কেন? কারণ প্রধানমন্ত্রী তো তাদের কাছে প্রত্যেকদিনই মামলার বাদী বা বিবাদী, ওনারা দেখা করবে বড়জোর রাষ্ট্রপতির কাছে। যাই হোক, সেটা নয়, তারা যায়, কি বুঝে যায় তারা জানে, এই জন্য মানুষের আস্থা থাকে না। আর সেইখানে প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রীর মর্যাদা সম্পন্ন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ সাক্ষাৎ করেছিল। হায় আল্লাহ, এই দেশ, এই বিচার বিভাগ, এই দেশের শাসনতন্ত্র, এই দেশের শাসন বিভাগ কে বাঁচাবে? এখন আমি শেষ করে দেই এই পর্যায়ে। শেখ হাসিনা উনি বলেছেন আমি ডিসেম্বরে ফিরবো, আমাকে গ্রেপ্তার করতে পারে, হত্যা করতে পারে, উনি আরো সিরিয়াস হয়ে বলেছেন। এখন এখানে নিয়মটা কি? আপনি শেখ হাসিনার প্রসঙ্গ বাদ দেন, ফরগেট অ্যাবাউট শেখ হাসিনা। যে কোনো যদি চুরির মামলায়, খুনের মামলায়, রাহাজানির মামলায়, দুর্নীতির মামলায় কোন দ্বন্দ্বপ্রাপ্ত ব্যক্তি থাকে, সে বিদেশে পালিয়ে আছে বিচার চলাকালীন, রায় হলো, তার মনে হলো যে আমি দেশে গিয়ে আপিল করে মামলা ফেস করব, তাহলে কি হবে? ওই যে বললাম, হাইকোর্ট থেকে রিট করে অনুমতি নিয়ে রাখতে পারে, অথবা বর্ডার ক্রস করে আসার পর, হয়তো শেখ হাসিনা আসলে না সবাই জানবে, ওই যে কোনো দ্বন্দ্বপ্রাপ্ত আসামি ঢুকলে তো আর সব লেখা থাকে না, সে ঢুকে এসে যে কোনো আইনজীবীর সঙ্গে যদি কথা বলে, একজন বিবেক সম্পন্ন আইনজীবী বলবে আপনি কালকেই আদালতে সোপর্দ করেন, সারেন্ডার করেন। সারেন্ডার করলে আদালত বেল দিতে পারে অথবা জেল হাজতে পাঠিয়ে দেবে। ওনার যদি আপিল করার আইনি বিধান থাকে আপিল করবে, না হলে সাজা ভোগ করবে। এইটা একটা রেটরিক করছে বিএনপিরা, করুক, যে ওনাকে সাজা দেওয়া হবে, এই দেওয়া হবে। এখন এই যে তথ্য উপদেষ্টা, আমার খুব দুঃখ লাগে, আমি ছোটবেলা থেকে দেখেছি ভাই, আমি কারোর নাম বলতে চাই না, কারণ অনেকে প্রয়াত হয়েছেন, সাধারণত মৃত ব্যক্তিদের নিয়ে কথা বলা ঠিক না, যদিও রাজনীতিতে মৃত আর জীবিত বলে নাই। আমি কোনো একটা তথ্যমন্ত্রীকে স্টেবল পাইনি। হাসানুল্লাহ ইনু ভাই কিছুটা ছিল, এই তথ্যমন্ত্রী কি নাম, জহিরুদ্দিন স্বপন ভাই আমাদের ছাত্র জীবনের আদর্শ ছিল, যদি ওনার সংগঠন করতাম না, কিন্তু জনপ্রিয় নেতা। উনি এখন পর্যন্ত কোনো আবল তাবল কথা বলেনি, কিন্তু ওই যে এক তথ্য উপদেষ্টা হয়েছে, ওনার কাছে বোধহয় 16 কোটি জনগণ কানে কানে বলেছে যে জনগণ চায় শেখ হাসিনার বিচার কার্যকর হোক, তো চাই হবে। এখন তো জনগণের চাওয়ার উপরে নাই, এখন তো আদালতের মিস্টার জাহিদ ডাক্তার না, সে এমবিবিএস নাকি? ডাক্তার। হ্যাঁ, মিস্টার ডাক্তার জাহিদ এখন জনগণের হাতে নাই, এটা জনগণের বিচার না, এটা আদালতের বিচার। শেখ হাসিনা এসে সারেন্ডার করে আপিলের সুযোগ আছে আপিল বিভাগে,
সেখানে আপিল করবে, আপিলও যদি উনি হেরে যান রিভিউ করবে, রিভিউ তো হারলে তারপরে উনি রায় ফেস করবেন, যা সাজা হবে কার্যকর হবে, যেটা হয়েছে। তো সুতরাং এইটার এইটা নিয়ে যে রাজনীতি করছে ওনারা করুক, কিন্তু আমি মনে করি শেখ হাসিনা ভেবে চিনতে বলেছেন। শেখ হাসিনাকে আপনি পছন্দ করেন না করেন, শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া বা এর আগে জাতীয় নেতারা কারো জীবনকে বুঝতে গেলে, কারো দর্শন বুঝতে গেলে পুণ্যা ভাই ওই নেতা নেত্রীদের ব্যাগ টানতে হয় না, ওই নেতা নেত্রীদের কাছে যেতে হয় না। তাদের রাজনৈতিক জীবন অনুসরণ করলে, পড়াশোনা করলে বোঝা যায় কে কোন টাইপের। যেরকম বেগম জি আপোষহীন, কোনদিন দেশ ছেড়ে যান। তো শেখ হাসিনা যেটা বলে করে। শেখ হাসিনাকে যখন জরুরি আইনের সময় নিষেধাজ্ঞা দিয়েছিল দেশে আসতে পারবে না, সে পারলে প্রশান্ত মহাসাগর বা আটলান্টিক সাঁতরিয়ে চলে আসে। ব্রিটিশ এয়ারওয়েজকে লিগাল নোটিশ দিয়েছিল লন্ডন থেকে যে আমি যাব না কেন। তো যাই হোক, এখন দেখা যাক। কিন্তু বিএনপি কেন এত নার্ভাস হচ্ছে? একজন দ্বন্দ্বপ্রাপ্ত ব্যক্তি স্বেচ্ছায় আদালতে সারেন্ডার করবে, তারপর ল উইল টেক ইটস ওন কোর্স। এবং আমি মনে করি আইনের শাসনের জন্য, এবং শেখ হাসিনা আসলে সবচেয়ে যে প্রতিষ্ঠানটিকে পরীক্ষা দিতে হবে, আমি সতর্ক করে দিই, সেটি হচ্ছে বিচার বিভাগ। আমরা দেখতে চাই বিচার বিভাগ সংবিধান আইন অনুযায়ী চলবে, কাউকে খুশি বা অখুশি করার জন্য কাজ করবে না। এবং এইটার একটা অগ্নি পরীক্ষা হবে শেখ হাসিনা যখন দেশে এসে নিশ্চয়ই আদালতের কাছে নিজেকে সারেন্ডার করবে। মোহন ভাই, আমি আরেকটা প্রসঙ্গে যাবো। দর্শক একটা ইন্টারেস্টিং প্রশ্ন করেছে, যে প্রশ্নটা হলো মামুন ভাইয়ের কাছে জানতে চাই যে বিএনপি কি আসলে মুক্তিযুদ্ধকে ওন করে কিনা। মামুন ভাইয়ের কাছে জানতে চাই বিএনপি কি আসলে মুক্তিযুদ্ধ ধারণ করে কিনা। আমি একটু যোগ করবো মোহন ভাই, বিএনপি সরকার ক্ষমতা এসছে, মুক্তিযুদ্ধের পক্ষে ভোট চেয়ে ক্ষমতা এসছে, কিন্তু আসার পরে কি একটু কনফিউজ যে আমরা জুলাই চেতনা ধারণ করব না মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করব। এই বিষয়টা একটু, যেহেতু প্রসঙ্গটা এসছে, পাশাপাশি আমি আরেকটা প্রসঙ্গ তুলে রাখি, আপনি আপনার সুবিধা মতো আলোচনা করে নেবেন। সেটা হচ্ছে গোপালগঞ্জ নিয়ে। আবার গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে কিছু? এই গোপালগঞ্জে আবার এই 16 জুলাই উপলক্ষে গত বছর এই দিনে ইউনূসের পৃষ্ঠপোষকতায়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেখানে গণহত্যা চালানো হয়, 5 জনকে হত্যা করা হয় এনসিপির কর্মসূচি ঘিরে। এবার যদিও এনসিপি সাহস করে নাই সেখানে যেতে, কিন্তু তারপরেও গোপালগঞ্জে 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, র্যাব, পুলিশ আছে, ব্যাপক ধরপাকড় চলছে। এই বিষয়টা আপনার চোখে নিশ্চয়ই নজরে পড়েছে। আর দর্শকের এই প্রশ্নটা একটু জবাব চাই যে বিএনপি কি মুক্তিযুদ্ধকে আসলে? দেখেছি, আমিও প্রশ্ন দেখেছি আপনার স্ক্রিনে। দেখেন, এই প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন যে বিএনপি মুক্তিযুদ্ধকে ধারণ করে কিনা। বিএনপি দাবি করে তারা মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের দল, এবং জিয়াউর রহমানের দল তো বটেই, জিয়াউর রহমান এটার প্রতিষ্ঠাতা। এবং জিয়াউর রহমান প্রথমে নিজের পক্ষ থেকে, এবং পরে আওয়ামী লীগ নেতারা যখন বলল যে আপনাকে তো কত লোক কেউ তো চিনবে না ওইভাবে, আপনি আমাদের সর্বোচ্চ নেতার নামে বলেন। এবং জিয়াউর রহমান তখন নিজে তার বক্তৃতা কারেক্ট করে, নিজে ইংলিশে, জিয়াউর রহমান ইংলিশ খুব ভালো জানতেন, ইংলিশে কারেক্ট করে উনি বলেছেন, আই অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান ডু হেয়ার বাই প্রক্লেম। এবং এটা জিয়াউর রহমান সাহেব শুধু 71-এর 25শে মার্চ, সরি 27শে মার্চে না, উনি পরে 74 সালে একটি জাতির জন্ম দৈনিক বাংলা এবং সাপ্তাহিক বিচিত্রায় ছাপা হয়েছিল, আর্কাইভে আছে, যাদের আগ্রহ দেখার দেখে নিতে পারেন। সেখানে জিয়াউর রহমান বলেছেন, এবং জিয়াউর রহমান আরো বলেছিলেন যে 7 মার্চ যখন বঙ্গবন্ধু ভাষণ দেয়, আমরা বাঙালি সেনা অফিসাররা এইটাই স্বাধীনতার সিগন্যাল পেয়ে যাই। তো যে দলের প্রতিষ্ঠাতা 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণে স্বাধীনতার সিগন্যাল পেয়ে যায়, সেই দল তো আর এই নিয়ে বিতর্ক করা, তার নেতাকে অপমান করা। বাংলাদেশে মুক্তিযুদ্ধকে ধারণ কে করুক না করুক, মুক্তিযুদ্ধকে ধারণ না করে বাংলাদেশে কেউ মানুষের মন জয় করতে পারবে না, রাজনীতি করতে পারবে না, রাজনীতি করতে দেওয়া হবে না, জনগণ দেবে না, এটার জনগণ সিদ্ধান্ত। মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে। এখন আপনি আসেন গোপালগঞ্জে গত বছর 16ই জুলাই আমাদের তরুণ ছাত্র তুর্কিরা, তারা অন্য জায়গায় গেল কি নামে, গোপালগঞ্জে, এবং তার আগে মুজিববাদ, মুর্দাবাদ, 72-এর সংবিধান গুড়িয়ে দাও, টুঙ্গিপাড়া গুড়িয়ে দাও। তারপর তাদের যে কিছু বিদেশি বড় ভাই বড়দারা আছে যারা অতি মুসলিম হয়ে গেছে হিন্দু থেকে, তারাও নানা ধরনের উস্কানি, কিন্তু তারা ভুল করে ফেলেছে। তারা মনে করেছে যে একই জিনিস বোধহয় ধানমন্ডির 32, যদিও ধানমন্ডির 32 5ই ফেব্রুয়ারিতে ঢাকাবাসী কেউ এটা পছন্দ করেনি, অন্তত বড় অংশটা,
কিন্তু ইউনূসের জামানায় নানা অত্যাচারের কারণে হয়তো বা চুপ ছিল। কিন্তু গোপালগঞ্জ তো বঙ্গবন্ধুর ডাকনাম খোকা, খোকার শৈশব কেটেছে, কৈশোর কেটেছে। খোকা ওখান থেকেই শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু হয়েছে। খোকা গোপালগঞ্জে মিশনারি হাই স্কুলে হোসেন সৈয়দ সরওয়ার্দী শেরে বাংলাকে আটকিয়ে দিয়েছিল এবং সেই দেখে তার স্কুলের হেডমাস্টার ফিট হয়ে গিয়েছিল। তখন খোকা অষ্টম শ্রেণীর ছাত্র, বলেছিল আমাদের হোস্টেল দিয়ে পানি পড়ে, এটা পানি ঠিক করে দিয়ে যান। এবং সেদিনই সরওয়ার্দীর চোখে পড়ে বঙ্গবন্ধুর রাজনৈতিক গুরু। সরওয়ার্দী বিকালবেলা ডাকবাংলায় বসে বঙ্গবন্ধুকে ডেকে নিয়েছিল, তখন উনি অষ্টম শ্রেণীর ছাত্র। তো সেই সাহসের পুণ্যভূমিতে বঙ্গবন্ধুকে নিয়ে উল্টোপাল্টা কথা বললে মানুষ উত্তেজিত হয়েছে। কিন্তু তারপরে যে রাষ্ট্রীয় সন্ত্রাস হয়েছে, আমি আজকে আপনাকে পরিষ্কার বলি, আমি টিভিতে দেখেছিলাম তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং ইউনূসের অন্য উপদেষ্টারা সব, আসিফ, তারপর আরো যারা যারা মানে জুনিয়র আসিফ, তারা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমান্ড সেন্টারে বসে টিভিতে তারা আপনার তদারকি করছিল গোপালগঞ্জে এই নরহত্যা। এইটারও একদিন মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হবে। ডক্টর ইউনূস সহ যারা জড়িত তাদের বিচার হবে, এটুকু আপনি নিশ্চিত থাকেন। কোনো পাপের বিচার ছাড়া হয় না। ৭৫-এর 15ই আগস্টে হত্যার পর খুনিরা যখন নিজেদের এবং বাংলাদেশের ভোকাবিলিটিতে এই একটা শব্দ সবাই জানলো, আত্মস্বীকৃত খুনি ফারুক, রশিদ, ডালিম, নূর, আরো যা যা আছে। এবং তাদের তো এরশাদ একবার রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ দিল ফারুককে, বেগম জিয়া ৯৬-এর 15 ফেব্রুয়ারি নির্বাচনে রশিদকে, 15 ফেব্রুয়ারি 1996, দিনটা মনে রাখেন, তারিখটা মনে রাখেন আতিক রহমান পূর্ণিয়া সাহেব। 15 ফেব্রুয়ারি নির্বাচনে রশিদ জাতীয় সংসদের বিরোধী দলের নেতা হলো, ভোটারবিহীন নির্বাচন, একতরফা, আওয়ামী লীগ বাদে, জাতীয় পার্টি বাদে, ইভেন জামাতও নির্বাচনে যায়নি। আর কয় মাস পরে আবার বৈধ নির্বাচনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলো, রশিদ দেশ ছেড়ে পালিয়ে গেল। এবং যে আইন করে, সংবিধানকে সংশোধন করে, পার্লামেন্টে আইন পাশ করে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করেছিল ইন্ডেমনিটি দিয়ে, এবং খুনিদেরকে কোথায় প্রতিনিধিত্ব করতে দিয়েছে? বাংলাদেশের সিভিল সার্ভিসের সবচেয়ে যেটা মাখন, ক্রিম অফ দা সার্ভিস বলে, সবচেয়ে ব্রিলিয়েন্টরা যায়, যারা আর্টসে পড়ে, তারা হচ্ছে ফরেন সার্ভিস। সেইখানে আমার বঙ্গবন্ধুর খুনিরা বিভিন্ন দেশকে প্রতিনিধিত্ব করেছে। আমরা যে যখন, আমার আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সব দলই, জাতীয় পার্টি, যে যখন ক্ষমতায় থেকেছে দম্ভ তো কম দেখায়নি, সেই খুনিদেরকে প্রতিনিধিত্ব করিয়েছে। কিন্তু স্বাধীন বাংলাদেশে বিচার হয়েছে প্রচলিত আদালতে, কোন স্পেশাল ট্রাইব্যুনাল হয়নি। শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিল, উনি অত্যন্ত প্র্যাগমেটিকের পরিচয় দিয়েছে। উনি বলেছে প্রচলিত আইনে বিচার হবে। এবং ওনার প্রথম আমলে আপিলের বিচার করতে পারেননি উনি, অর্থাৎ আপিলের, খুনিরা যে আপিল করলো আইনের শাসন প্রতিষ্ঠায়, তো সেই আপিলের বিচার উনি করতে পারেননি। হাইকোর্টে বেশ কয়েকজন বিচারপতি বিব্রত বোধ করেছেন, সেটাও আরেকটা ট্র্যাজেডি। যাই হোক, পরবর্তীকালে বিচার হলো হাইকোর্ট পর্যন্ত, কিন্তু আপিল বিভাগে আসার আগে তো শেখ হাসিনা নির্বাচনে হেরে গেলেন। বিএনপি এশিয়ার বিচার, আপিল বিভাগে রাষ্ট্রের বিচারের কাজ করলো না। পরবর্তী ৮ সালে আসার পরে বিচার হলো, ফাঁসি হলো সব খুনিদের। আরো কয়েকজন দ্বন্দ্বপ্রাপ্ত আসামি পালিয়ে বেড়াচ্ছে ফাঁসির রায় নিয়ে। তো সুতরাং গোপালগঞ্জেরও বিচার হবে। আমি মনে করি বাংলাদেশে যত হত্যা খুন হয়েছে সবগুলোর বিচার হবে। ফৌজদারি আইনে কোনো তামাদির বিধান নাই। জি, বলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমরা সংক্ষিপ্ত অনুষ্ঠান এর মধ্যে দিয়ে শেষ করতে চাই। আমরা অসংখ্য দর্শক আছে এখনো, আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে, তারা আগ্রহ করে আলোচনা শুনছি, কিন্তু আমরা অনুষ্ঠানটা প্রলম্বিত না করি। আমি একটা শেষ করে দিই, অত দর্শকরা বিরক্ত হবে। আমি এক কথা বারবার বলি, কিন্তু না বলে উপায় নেই। আপনি যদি প্রতিহিংসা করেন, তাহলে আগামী দিনের প্রতিহিংসাকে আপনি আমন্ত্রণ জানিয়ে রাখলেন, এটা এখন আপনার সিদ্ধান্ত। আপনি যদি প্রতিশোধের বিচার করেন, তাহলে আরেকটি প্রতিশোধের বিচারের মঞ্চ আপনি প্রস্তুত রাখলেন। এবং শেখ হাসিনা ফিরে আসার পর সাবেক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের লয়ার, যে প্রসিকিউটর, সাবেক চিফ প্রসিকিউটর যে প্রতিক্রিয়া দিয়েছে, এবং তার আগেও যে বক্তব্য এবং তার যে ব্যাকগ্রাউন্ড, তাতে শেখ হাসিনা বা তার দল থেকে যে বারবার বলছে যে এটি একটি প্রতিশোধের বিচার,
যে শেখ হাসিনার আমলে যেহেতু যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছিল, সেই প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজটি ডক্টর আসিফ নজরুল করে গেছেন, বিচারকে বিতর্কিত করেছে শেখ হাসিনার বিচার। সুতরাং শেখ হাসিনার বিচার যদি প্রতিশোধের বিচার হয়, তাহলে এটা ন্যায় বিচার হবে না। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে ন্যায় বিচার করবেন না প্রতিশোধের বিচার করবেন। ধন্যবাদ।